আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো। পঞ্চম শ্রেণীর শিওর স্কলারশিপ প্রোগ্রামের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোয়াজ্জেমের উপর পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশের জনসংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো অলরেডি জানো যে আমাদের দেশের যে জনসংখ্যা এটা কিন্তু আমাদের দেশের আয়তন ও সম্পদের তুলনায় অনেক গুণ বেশি। এই কারণে এই অতিরিক্ত জনসংখ্যা আমাদের দেশের জন্য বর্তমানে একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই জনসংখ্যা সমস্যার কারণে আমাদের পরিবেশ, সমাজ ও পরিবারের উপর অনেক প্রভাব পড়ে বা আমাদের সমাজে ও পরিবারে নানা সমস্যার সৃষ্টি হয়। তো চলো দেখি আমাদের দেশের এই জনসংখ্যার অবস্থাটা কীরকম, বা এই জনসংখ্যা বা অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের সমাজ পরিবারে কি কি সমস্যার সৃষ্টি হয়। তো চলো প্রথমে দেখি হচ্ছে পরিবারে আসলে পরিবারের উপর জনসংখ্যার প্রভাবটা কি, বা অতিরিক্ত জনসংখ্যার প্রভাবটা কি, বা এই অতিরিক্ত জনসংখ্যা পরিবারে কি কি সমস্যার সৃষ্টি করে। তো এই কথা বলতে গেলে প্রথমে আমাকে কি বলতে হবে? খাদ্যের কথা বলতে হয়। একটা পরিবারে যখন অতিরিক্ত জনসংখ্যা থাকে তখন পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি থাকে বা বাবা মার পক্ষে সকল সদস্যকে খাবার বা ওই সকল সদস্যের খাবার নিশ্চিত করা একটা বাবা মায়ের পক্ষে তখন আর সম্ভব হয় না। তোমরা হয়তো দেখবা অনেক দরিদ্র পরিবারে, যে পরিবারে তাদের ছেলে মেয়ের সংখ্যা অনেক বেশি, সেখানে সেই সন্তানগুলা হয়তো তিন বেলা ঠিক মতো খাবার পায় না। এটার কারণ কি? কারণ তার পরিবারের সদস্য সংখ্যাটা অনেক বেশি। এই জন্য বলা হয় বাংলাদেশ যদিও একটা কৃষি প্রধান দেশ, অর্থাৎ আমাদের দেশে কিন্তু প্রচুর খাদ্যশস্য উৎপাদন হয়, তারপরেও আমাদের দেশে কিন্তু খাদ্যের সংকট রয়েছে, বা আমাদের দেশের সকল মানুষ কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না। এটা কেন পায় না? কারণ হচ্ছে আমাদের দেশের যে সম্পদ বা আমাদের দেশের যে আবাদি জমির পরিমাণ, বা আমাদের দেশে যে পরিমাণে সম্পদ উৎপাদন হয় বা যে পরিমাণে খাদ্য উৎপাদন হয়, এটা আমাদের দেশের যে পরিমাণে সংখ্যা তার জন্য পর্যাপ্ত নয়। এই জন্য আমাদের দেশে কি হয়? খাদ্য সংকট দেখা দেয় বা অনেক পরিবারের সদস্যরাই ঠিকমতো খাবার পায় না। তাহলে অতিরিক্ত জনসংখ্যার কারণে প্রথম কি সমস্যাটা হয়? খাদ্যের সমস্যা দেখা দেয়। কিভাবে সমস্যা দেখা দেয় এটা যদি আমি আবারও বলি, যে অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে, কিসের জন্য? বসতি অর্থাৎ ঘরবাড়ি তৈরি করার জন্য কি হয়? আমাদের যে আবাদি জমি বা কৃষি জমির পরিমাণ এটা কি হচ্ছে? দিন দিন কমতেছে। তোমরা হয়তো দেখবা বা তুমি ঢাকা শহর এবং গ্রামে খেয়াল করবা যে আগে অনেক জমি ছিল যেখানে কি হইতো? ধান চাষ করা হইতো বা অন্যান্য ফসল চাষ করা হতো, কিন্তু এই জমিগুলোতে এখন বাড়িঘর তৈরি করা হচ্ছে। কেন তৈরি করা হচ্ছে? কারণ আগে এই গ্রামে যে পরিমাণে মানুষজন ছিল বর্তমানে তার চেয়ে অনেক বেড়ে গিয়েছে, বা এখানে প্রতিদিনেই বা প্রতি মাসে প্রতি সপ্তাহে কিন্তু এক একটা গ্রামে অন্তত একজন দুজন করে সন্তান জন্ম নেয়। এভাবে প্রতিদিন বা প্রতি সপ্তাহে প্রতি মাসে যে যে জনসংখ্যাটা বাড়তেছে, এই কারণে কিন্তু তোমার আমাদের যে জায়গার পরিমাণ সেটা কিন্তু বাড়ে না, আমাদের জমির পরিমাণ কিন্তু সেম। আরো 50 বছর আগে যেরকম ছিল এখানেও কিন্তু সেম। তাহলে এই যে জমির পরিমাণ না বাড়ার কারণে দিন দিন জনসংখ্যা বাড়তেছে আর আমাদের জমির পরিমাণটা কি হচ্ছে? কমছে। কারণ আমাদের এই আবাদি জমিগুলোর উপরে দিন দিনে নতুন নতুন বাড়িঘর তৈরি করা হচ্ছে। এই যে আমাদের আবাদি জমির পরিমাণ বা কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, এই কারণে কি হচ্ছে? আমাদের খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেল। অর্থাৎ আগে একটা জমিতে যে পরিমাণে খাদ্য উৎপাদন হইতো বা যে পরিমাণে ফসল উৎপাদন হতো, এখন কিন্তু আধুনিক যুগে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা সার ব্যবহার করার মাধ্যমে ফসল অনেক বাড়ে, কিন্তু তারপরও খাদ্য সংকট দেখা দেয়। কারণ হচ্ছে এই যে জমির পরিমাণ কি হচ্ছে? কমে আসতেছে। এই কারণে কি হয়? আমাদের কিছু খাদ্যপণ্য প্রতি বছর আমদানি করতে হয়। আমদানি মানে হচ্ছে কিনে আনা বাহিরের দেশ থেকে। আমদানি মানে কি? কিনে আনা। কোন জায়গা থেকে কিনে আনা? দেশের বাইরে থেকে যখন কিনে আনা হয় তখন এটাকে বলা হয় আমদানি। এই কথাটা মনে রাখবা। আরেকটা শব্দ আছে রপ্তানি। এই রপ্তানি মানে হচ্ছে দেশের বাইরে বিক্রি করা। এই দুইটা টার্ম সাধারণত দেশের বাইরে থেকে কিনা এবং বেচার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আমরা দেশের বাইরে থেকে কিনে আনি তাহলে সেটাকে বলা হচ্ছে আমদানি, আবার যখন বিক্রি করি তখন সেটার মানে হচ্ছে রপ্তানি। তাহলে কি হয়? এই খাদ্যে সংকট বা যখন খাদ্য সংকট দেখা যায় তখন আমাদেরকে কি করতে হয়? প্রতি বছরেই একটা নির্দিষ্ট পরিমাণে খাদ্য আমাদের দেশের বাইরে থেকে কিনে আনতে হয় বা আমদানি করতে হয়। আর এই জন্য আমাদের কি হতে হবে? সতর্ক হইতে হবে, নয়তো ভবিষ্যতে কি হইতে পারে? আরো খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। বর্তমানে যেভাবে জমির পরিমাণ কমতেছে, এটা যদি এভাবে কন্টিনিউ থাকে আরো 50 বছর পরে এই সমস্যাটা আরো অনেক গুণ বেশি বেড়ে যাবে। তখন দেখা যাবে এখন থেকে আরো বেশি পরিমাণে মানুষ না খেয়ে থাকতে হচ্ছে, বা যে পরিমাণে খাবার তাদের প্রয়োজন সেই পরিমাণে খাবার তারা পাবে না। তাহলে আমরা আলোচনা করছিলাম হচ্ছে পরিবারের উপর জনসংখ্যার বা অধিক জনসংখ্যার প্রভাবটা কি। এই যে উপরে দেখো তোমাদের শিরোনামটা দেওয়া আছে
যে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব, অর্থাৎ পরিবারের মধ্যে অধিক জনসংখ্যা থাকলে কি কি সমস্যার সৃষ্টি হয় সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করছি। তো প্রথমে আমি বললাম খাদ্য সমস্যা। কোন সমস্যাটা? খাদ্য। একটা পরিবারে যখন অনেক বেশি জনসংখ্যা থাকে বা একটা পরিবারের সদস্য সংখ্যা যখন বেশি থাকে, তখন এই পরিবারে সবার আগে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে খাদ্য সমস্যা। বিশেষ করে দরিদ্র পরিবারগুলোতে যখন অনেক বেশি পরিমাণে সন্তান থাকে একজন বাবা মায়ের, তখন তারা কিন্তু সেই পরিবারের সন্তানদেরকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে পারে না। তো এই প্রথম সমস্যা গেল খাদ্য। তারপরে আসি বস্ত্র বা আমাদের যে পোশাক। খাদ্যের পরেই আমাদের কি প্রয়োজন? আমাদের পোশাক প্রয়োজন বা বস্ত্র প্রয়োজন। এই বস্ত্রের ক্ষেত্রেও যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু আমাদের অন্যতম একটা মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা কি এটা তোমাদের জানার বিষয়। এখানে আমরা বলছি যে মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র, অর্থাৎ আমরা যে জামা কাপড় পরি এটা কিন্তু আমাদের এক প্রকার মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা কি সেটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে এভাবে বুঝতে হবে। মৌলিক চাহিদা হচ্ছে ওই চাহিদাগুলা, চাহিদা তো বুঝি মানে আমাদের চাওয়া পাওয়া, আমাদের যে চাহিদাগুলো আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি বা খুবই বেশি প্রয়োজন, এগুলাকে বলা হয় মৌলিক চাহিদা। এই চাহিদাগুলো যদি পূরণ না হয় একটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে না। অর্থাৎ আমাদের যে চাহিদাগুলো আমাদের জীবন ধারণের জন্য অতীব জরুরি সেই চাহিদাগুলোই হচ্ছে মৌলিক চাহিদা। এর মধ্যে প্রথম হচ্ছে খাদ্য, কারণ একটা মানুষ যদি না খায় তাহলে সে কি করতে পারবে না? বেঁচে থাকতে পারবে না। দ্বিতীয় যদি বলি আমাদের বস্ত্র প্রয়োজন, কারণ একটা সভ্য সমাজে বসবাস করতে হলে তোমাকে কিন্তু অবশ্যই যে মানানসই বস্ত্র বা কাপড় পরিধান করতে হবে। এই জন্য এই খাদ্য, বস্ত্র, তারপর হচ্ছে বাসস্থান, একটা মানুষকে তার ঘুমানোর জায়গা, একটা মানুষ একটা বাসায় থাকবে, এটাও কি তার একটা মৌলিক চাহিদা। তারপরে আসে শিক্ষা। এই ধরনের যে চাহিদাগুলো, যেগুলো ছাড়া আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারি না বা আমাদের বেঁচে থাকা সম্ভব নয়, ওই চাহিদাগুলোকে বলা হয় মৌলিক চাহিদা। তো এই মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটা হচ্ছে বস্ত্র। এই বস্ত্রও কিন্তু যখন একটা পরিবারে অধিক জনসংখ্যা থাকে বা একটা বাবা মায়ের অনেকগুলো সন্তান থাকে, তখন কিন্তু তারা কি করতে পারে না? প্রত্যেক সন্তানের জন্য এই জামা কাপড় বা পরিধেয় বস্ত্রটা তারা নিশ্চিত করতে পারে না। অনেক শিশুরা কি করতে পারে না? স্কুলে যেতে পারে না এই পোশাক না কারণে। দেখবো যে অনেক শিশুরাই আছে যারা কি করতে পারে না? স্কুলে যাইতে পারে না শুধুমাত্র তাদের স্কুলের ড্রেস না থাকার কারণে। এটা কিন্তু অনেক দরিদ্র পরিবারের জন্য হয়। আবার যাদের পরিবার অনেক ভালো, অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে অনেক সমৃদ্ধ, তাদের জন্য এটা কোনো বিষয় না। কিন্তু আমাদের পুরো দেশ নিয়ে চিন্তা করতে হবে, পুরো দেশের কি অবস্থা। ধরো তোমার বাবা চাকরি করে ভালো, তোমাদের পরিবারের অবস্থা ভালো, তোমরা চাইলে তোমাদের স্কুলের জন্য 7টা ড্রেসও রাখতে পারো, 7 দিনের জন্য 7টা। কিন্তু শুধু তোমার বা আমার চিন্তা করলে হবে না। আমি কথা বলছি বাংলাদেশের জনসংখ্যা নিয়ে। তার মানে আমাকে পুরো দেশের অবস্থা চিন্তা করতে হবে। যে দেশে বস্তির একটা ছেলে, তার কথাও তোমাকে চিন্তা করতে হবে। সে কি ড্রেস পরে স্কুলে যাইতে পারবে কিনা সেটাও তোমাকে চিন্তা করতে হবে। তো এইভাবে আমরা পুরো দেশের কথা যদি চিন্তা করি, অনেক পরিবারই রয়েছে যেখানে তার বাবা মা কি করতে পারে না? শিশুদেরকে জামা কাপড় কিনে দিতে পারে না পর্যাপ্ত পরিমাণে। অনেক শিশুরাই ছেঁড়া জামা কাপড় পরিধান করে। অনেক শিশুরা তাদের স্কুল ড্রেস বা মাদ্রাসার যে পোশাক, সেটার জন্য তারা স্কুলে বা মাদ্রাসায় যেতে পারে না। তার মানে এইটাও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা একটা সমস্যা, কি? বস্ত্র। তাহলে পরিবারের উপর যে সমস্যাগুলো সৃষ্টি হয় তার মধ্যে প্রথম হচ্ছে খাদ্য, তারপর হচ্ছে বস্ত্র। তারপরে আসি বাসস্থান। এই বাসস্থানও কিন্তু একটা মৌলিক চাহিদা। জাতিসংঘের একটা তথ্য রয়েছে যে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। কত লক্ষ? 10 লক্ষ। এটা কিন্তু তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী যে প্রশ্ন আসে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনটার জন্য? বহু নির্বাচনী প্রশ্ন। এবং তোমাদের যে ছোট প্রশ্ন আসে সেখানেও এই প্রশ্নটা আসতে পারে। এটা তোমরা খাতায় নোট করো এবং বইয়ে দাগিয়ে রাখো। কোনটা? যে জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে গৃহহীন মানুষজন কত? 10 লক্ষ। প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। তাহলে তোমরা বিষয়টা চিন্তা করো যে 10 লক্ষ মানুষের কোনো বাসা বাড়ি নাই, মানে তাদের থাকার জায়গা নাই। তারা লিটারেলি রাস্তাঘাটে থাকে বা বিভিন্ন জায়গায়, তাদের রেলওয়ে স্টেশন বা এই ধরনের যে জায়গাগুলো, সেখানে তারা বসবাস করে। অর্থাৎ তাদের ঘুমানোর জন্য কোনো জায়গা নেই। তো এরকম মানুষের সংখ্যাটা কত? 10 লক্ষ। আর এই যে আমরা এই ইনফরমেশনটা জানলাম, এটা কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, এমনকি সত্য মিথ্যা। তোমরা হয়তো জানো তোমাদের পরীক্ষাতে বহু নির্বাচনী আসবে, সত্য মিথ্যা আসতে পারে, তারপরে হচ্ছে
মিলকরণ আসতে পারে এবং বড় প্রশ্ন ছোট প্রশ্ন থাকবে। তো এখানে এই যে লাইনটা আমরা পড়তেছি, যে জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশের প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন, এই লাইনটা তোমাদের ছোট প্রশ্নে শূন্যস্থান অথবা তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নটা আসবে সেইখানে এটা আসতে পারে। এটা তোমরা মাস্ট মুখস্থ করো এবং বইয়ে দাগিয়ে রাখো, খাতায় লিখে রাখো। এই ধরনের প্রশ্ন খুব বেশি আসার সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশের প্রায় কত লক্ষ মানুষ গৃহহীন, এই ইনফরমেশনটা তোমাদের জানা দরকার। তারপরে আসি, প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। তার মানে কি প্রতি বছর প্রায় 30 লক্ষ করে মানুষ বাড়তেছে। অর্থাৎ এই 2026 সালে যে পরিমাণে জনসংখ্যা রয়েছে আগামী বছর তার থেকে 30 লক্ষ মানুষ বাড়বে। অর্থাৎ 30 লক্ষ নতুন শিশু এই বাংলাদেশে প্রতি বছর জন্ম নেয়। আর এই যে পরিমাণে মানুষজন জন্ম নিচ্ছে বা যে পরিমাণে মানুষের সংখ্যাটা বাড়তেছে সেই অনুযায়ী কিন্তু আমাদের জায়গা নাই। তার মানে কি আগামীতে আরো এই সমস্যাটা বাড়বে। অর্থাৎ হয়তো 10 লক্ষের জায়গায় 15 লক্ষ বা 20 লক্ষ হইতে পারে যাদের গৃহহীন, অর্থাৎ তাদের বাসস্থানের জন্য কোনো জায়গা থাকবে না। সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন। এই অতিরিক্ত জনসংখ্যা সবার জন্য সরকারের পক্ষে বাসস্থান নিশ্চিত করা আদতেই সম্ভব নয়। তাই নিরাপত্তার আর কাজের খোঁজে এইসব গৃহহীন মানুষ শহরে চলে আসছে। এটাও তোমাদের ছোট প্রশ্নে আসতে পারে বা সত্য মিথ্যাতে চলে আসতে পারে অথবা শূন্যস্থানেও আসতে পারে। যে অতিরিক্ত জনসংখ্যার জন্য যে সমস্যার সৃষ্টি হচ্ছে গৃহহীন মানুষ, এই গৃহহীন মানুষরা কেন শহরে চলে আসছে? তারা দেখবা যে গ্রামে যে পরিমাণে মানুষ গৃহহীন তার থেকে শহরে মানুষ বেশি গৃহহীন কেন? এটা হচ্ছে শহরের মানুষ ভাবে যে শহরে আসলে কাজ পাওয়া যাবে, এই জন্য তারা নিরাপত্তা আর কাজের খুঁজে গৃহহীন মানুষজন শহরে চলে আসছে বা তারা শহরে চলে আসে। তাহলে যদি তোমাদের পরীক্ষাতে আসে ছোট প্রশ্নে যে মানুষ কেন বা গৃহহীন মানুষরা কেন শহরে চলে আসে, তখন আমরা কি বলবো? নিরাপত্তা আর কাজের খুঁজে। কিসের খুঁজে? নিরাপত্তা আর কাজের খুঁজে গৃহহীন মানুষরা শহরে চলে আসছে। এখানে তোমাদের একটা চিত্র দেওয়া আছে, এই যে দেখো পলিথিনের মধ্যে, অর্থাৎ রাস্তার পাশে মানুষজন বসবাস করে, যাদের কোনো বাসা বাড়ি নাই, তাদের ঘুমানোর জায়গা নাই, এই জন্য তারা পলিথিন বিছে সেখানে থাকতেছে বা এখানে ঘুমাচ্ছে, এটাই তাদের এক ধরনের বাসস্থান। এই যে মানবতার একটা জীবনযাপন, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের দেশের অতিরিক্ত জনসংখ্যার কারণে। যদি জনসংখ্যাটা কম হইতো তাহলে সরকারই হয়তো সবার জন্য এই বাসস্থানটা নিশ্চিত করতে পারতো, কিন্তু আমাদের দেশের যে পরিমাণে জনসংখ্যা, এই জনসংখ্যার জন্য সরকারের পক্ষে আসলে সবার জন্য বাসস্থান নিশ্চিত করা সম্ভব নয়। তার মানে কি এইটাও একটা গুরুত্বপূর্ণ সমস্যা, কি বাসস্থান। অতিরিক্ত জনসংখ্যার কারণে সবার বাসস্থান কি হয় না, নিশ্চিত হচ্ছে না, অনেক মানুষজনে কি গৃহহীন অবস্থায় বসবাস করতেছে। তাহলে যদি পরীক্ষাতে আসে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব কি, ব্যাখ্যা করো, এই প্রশ্নটা যদি আসে তাহলে তোমাদেরকে এই 3টা পয়েন্টে ব্যাখ্যা দিতে হবে। কোন 3টা পয়েন্টে? এক হচ্ছে খাদ্য, বস্ত্র, আর হচ্ছে বাসস্থান। এটা কোন জায়গাতে আসতে পারে? এই প্রশ্নটা তোমাদেরকে জিজ্ঞাসা করবে হচ্ছে বড় প্রশ্ন যখন আসবে, বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্নে এই প্রশ্নটা আসতে পারে। কিভাবে প্রশ্নটা আসবে সেটা বলি এবং তার উত্তরটা কিভাবে দিবা সেটাও আমি বলে দিচ্ছি। খেয়াল করো, এখানে তোমাদের শিরোনামটা দেওয়া আছে হচ্ছে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব। তারপরে আমরা 3টা পয়েন্টে ব্যাখ্যাটা দিলাম যে আসলে কি কি প্রভাব পড়তেছে বা কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে পরিবারে। তার মধ্যে প্রথমে হচ্ছে খাদ্য। তো যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব কি, ব্যাখ্যা করো, বা কি কি সমস্যার সৃষ্টি হয় পরিবারে সেটা তুমি ব্যাখ্যা করো, তখন তুমি এই 3টা পয়েন্ট দিবা যে খাদ্য, বস্ত্র, অর্থাৎ এখানে তুমি যেভাবে দেখতেছো সেইভাবে 3টা হুবহু পয়েন্ট দিবা। তারপরে 3টা পয়েন্টে তুমি ব্যাখ্যা দিবা। খাদ্যের মধ্যে দিবা যে আমাদের দেশে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, এই জন্য আমাদের যে পরিমাণে খাদ্য উৎপাদন হয় তার চেয়ে অনেক বেশি আমাদের প্রয়োজন হয়, এই জন্য অনেকেই কি করতে হয়, না খেয়ে থাকতে হয় বা পর্যাপ্ত খাবারটা পায় না। তারপরে আসো বস্ত্র। বস্ত্রের ক্ষেত্রেও আমরা যে আলোচনাটা করলাম সেই অনুযায়ী তুমি তোমার মতো করে ব্যাখ্যাটা দিবা। তারপরে আসি বাসস্থান, অর্থাৎ এই যে 3টা পয়েন্ট, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 3টা পয়েন্টের মাধ্যমে তোমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। আর এটা যদি আসে কোন জায়গাতে আসবে? এটা আসবে হচ্ছে বড় প্রশ্নতে, এটা তোমরা খেয়াল রাখবা। যদি আসে তাহলে এই 3টা পয়েন্টের মাধ্যমে তুমি ব্যাখ্যা দিবা। চাইলে এখান থেকে লাইনগুলো তুমি হুবহু দিতে পারো, আবার তুমি চাইলে হুবহু না দিয়ে এই যে তুমি আমাদের যে আলোচনা তার মাধ্যমে তুমি যেভাবে বুঝলা তুমি তোমার
মতো করেও এই লাইনগুলোর ব্যাখ্যা দিতে পারো। যদি এই 3টা পয়েন্ট ঠিক রেখে তুমি প্রাসঙ্গিক আলোচনা করতে পারো, তোমাকে সেম মার্কসেই দিবে, বরং আরও বেশিও দিতে পারে। কারণ তুমি যদি তোমার মতো করে ব্যাখ্যা করো, তাহলে টিচাররা বুঝলে এটাতে ভালো মার্কস দেয় যে সে পরিশ্রম করছে, চেষ্টা করছে, এই জন্য তোমাকে মার্কস আরও বাড়িয়ে দেয়। তো প্রথমে আমরা আলোচনা করলাম পরিবারের উপরে অধিক জনসংখ্যার কি প্রভাব বা পরিবারে কি কি সমস্যার সৃষ্টি হয়। এখন আসি সমাজের উপর অধিক জনসংখ্যার কি কি প্রভাব রয়েছে বা কি কি সমস্যা সৃষ্টি করে। তাহলে প্রথম ধাপে পড়েছে হচ্ছে পরিবারের উপর কি কি সমস্যার সৃষ্টি করে অধিক জনসংখ্যা। এখন আসি সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাবটা কিরকম। সমাজের ক্ষেত্রে আমরা বলতে পারি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ, এই যে 3টা খাত, এই 3টার উপরেই আসলে প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে। এর মধ্যে শিক্ষার কথা যদি আমাদের বলতে হয়, এই যে অতিরিক্ত জনসংখ্যা, এই যে অতিরিক্ত জনসংখ্যার সবাই কিন্তু আসলে যে শিক্ষার কথা বলি, শিক্ষার মান কিন্তু আমাদের দেশে সবার জন্য, মানে আমরা সবার জন্য নিশ্চিত করতে পারি না এখনো। অনেক মানুষজন এখনো অক্ষর জ্ঞানহীন বলা হচ্ছে। সমীকরণ যদি দেখাই তাহলে বলতে পারি আমাদের মোট যে জনসংখ্যা, সেই জনসংখ্যার 27.70% এখনো অক্ষর জ্ঞানহীন, অর্থাৎ তারা এখনো পড়াশোনার বাহিরে। তাহলে কত শতাংশ? প্রায় 30%, অর্থাৎ 27.70। এই যে 30%-এর মতো মানুষ এখনো অক্ষর জ্ঞানহীন। তার মানে কি আমাদের বুঝতে হবে যে আমাদের শিক্ষার মান এখনো কি হয় নাই, উন্নত হয় নাই। আর এটা কেন হয় নাই? এর একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। এই যে অধিক বা অতিরিক্ত জনসংখ্যা, এইটার কারণে এখনো প্রায় 27.70% মানুষ অক্ষর জ্ঞানহীন, অর্থাৎ পড়াশোনার বাহিরে। এই অতিরিক্ত জনসংখ্যার কারণে যে দরিদ্রতার যে সমস্যা বা দরিদ্র হওয়ার কারণে অনেক পিতামাতাই তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারের কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ করে ঝরে পড়ে। আমরা জানি সমাজের অগ্রগতিতে শিক্ষা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা তোমাদের ছোট প্রশ্নের জন্য তোমরা লাইনটা হাইলাইট করে রাখো, ছোট প্রশ্নে আসতে পারে যে সমাজের অগ্রগতিতে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তখন আমরা কি বলবো? শিক্ষা। সমাজের অগ্রগতিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শিক্ষা। আর এখানে আমরা যেহেতু আলোচনা করছি যে সমাজের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাবটা কি, তাহলে আমরা দেখলাম যে শিক্ষার ক্ষেত্রে যদি আলোচনা করি, অতিরিক্ত জনসংখ্যার কারণে অনেক বাবা মাই অর্থাৎ কি করতে পারে না, স্কুলে পাঠাতে পারে না, বা আমরা যে শিক্ষার কথা বলি সেই শিক্ষাটা আসলে সকল শিশুর জন্য আমরা এখনো নিশ্চিত করতে পারি নাই। এই জন্য এখনো 27.70% মানুষ অক্ষর জ্ঞানহীন। এই যে 27.70% মানুষ অক্ষর জ্ঞানহীন বা এখনো যে অনেক শিশুরা বা দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা শিক্ষার বাহিরে, এর অন্যতম কারণ হচ্ছে বা প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। তার মানে অতিরিক্ত জনসংখ্যার কারণে এখনো 27.70% মানুষ অক্ষর জ্ঞানহীন। তারপরে আসি স্বাস্থ্য খাতে কি ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে আমাদের দেশে। সরি, একটু গলায় সর্দি থাকার কারণে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। পরে আসি স্বাস্থ্যর ক্ষেত্রে যদি বলি, আমাদের দেশে যে পরিমাণে জনসংখ্যা, সেই পরিমাণে চিকিৎসক কিন্তু আমাদের দেশে নাই। তাহলে আমাদের এই যে অতিরিক্ত জনসংখ্যা বা এই যে বিশাল জনসংখ্যা, তাদের যে পরিমাণে চিকিৎসার প্রয়োজন বা চিকিৎসকের প্রয়োজন, এই পরিমাণে চিকিৎসক আমাদের দেশে এখনো নাই। তার মানে কি জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। এই জন্য কি হচ্ছে, অনেক মানুষ চাহিদা মতো তার পর্যাপ্ত যে চিকিৎসা সেবা সেইটা পায় না। আর এই যে স্বাস্থ্যহীনতা, এই স্বাস্থ্যহীনতার কারণে অনেকেই উপার্জন করতে পারেন না এবং আমাদের অর্থনীতিতেও কিন্তু তার অবদান রাখতে পারছে না। তার মানে কি স্বাস্থ্য ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমাদের যে পরিমাণে চিকিৎসা সেবা প্রয়োজন বা যে যতটুকু চিকিৎসক বা যে পরিমাণে চিকিৎসক প্রয়োজন, সেই পরিমাণে চিকিৎসক বা আমাদের যে চিকিৎসা সেবা সেটা কিন্তু নাই। তার অন্যতম কারণ হচ্ছে কি জনসংখ্যা। এই অতিরিক্ত জনসংখ্যার কারণে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সেবা আমাদের দেশে সকল জনগণ পায় না। আর এই চিকিৎসা সেবাটা না পেলে কি হয়, অনেক মানুষ মানে সুস্বাস্থ্যবান হইতে পারে না বা স্বাস্থ্যহীনতায় ভোগে। আর এই স্বাস্থ্যহীনতায় যখন ভোগে তখন সে কি করতে পারে না, কাজ করতে পারে না। আর এই কর্মহীনতার কারণে আমাদের দেশের যে অর্থনীতি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার উপার্জন নাই, তার মানে সে বেকার থাকতেছে। এই জন্য যেমন তার পরিবারের ক্ষতি, তার নিজের ক্ষতি, তেমনি আমাদের দেশের জাতীয় যে অর্থনীতি তারও কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তার মানে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটার ক্ষতির মাধ্যমে আলটিমেটলি আমাদের সমাজের উপরে প্রভাব রাখতেছে বা সমাজের আসলে ক্ষতি হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার কারণে। পরিবেশের উপরে আসলে কি ধরনের ক্ষতিকর প্রভাব রাখে সেটা যদি বলি, তোমরা অলরেডি এখানে দুটো চিত্র দেখতেছো যে বন
কেটে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। কি করা হচ্ছে? বন জঙ্গল কেটে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। কলকারখানার মাধ্যমে পানি ও বায়ু দূষণ করতেছে। এই কাজগুলো কারা করতেছে? এই কাজগুলো আমরা করতেছি। কেন করতেছি? অতিরিক্ত জনসংখ্যার কারণে। অর্থাৎ প্রতিনিয়তই নতুন নতুন ঘরবাড়ি তৈরি করা হচ্ছে, জঙ্গল কেটে পরিষ্কার করা হচ্ছে, আবাদি জমিতে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। এটার অন্যতম কারণ কি? অতিরিক্ত জনসংখ্যা। অর্থাৎ একটা পরিবারের জনসংখ্যা যখন বাড়তেছে তখন তার আগের যে বাড়ি বা বাসা সেখানে তারা থাকতে পারতেছে না, নতুন বাসা বাড়ি তৈরি করা লাগতেছে। এই জন্য অনেক আবাদি জমি বা যে জমিগুলোতে ফসল ফলানো হইতো সেখানে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে? যে আবাদি জমিটা নষ্ট হলো এবং যখন বন কাটা হচ্ছে বা জঙ্গল পরিষ্কার করা হচ্ছে তার মধ্যে কিন্তু পরিবেশের যে ভারসাম্য, অর্থাৎ আমরা যে অক্সিজেন পাই গাছ থেকে সেইটার পরিমাণটাও কিন্তু কমে আসতেছে। তাছাড়া অধিক ফসল ফলানোর জন্য জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এইটার কারণে কিন্তু আমাদের পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। এই অতিরিক্ত রাসায়নিক সারের কারণে আমাদের পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। এছাড়া তোমরা চিত্রের মধ্যে দেখেছো যে কলকারখানা থেকে যে ময়লা সেগুলো নদীর মধ্যে ফেলা হচ্ছে। এর মাধ্যমে কি পানি দূষিত হচ্ছে, অর্থাৎ সমাজেরই আসলে ক্ষতি হচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। তাছাড়া ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। তাহলে পরিবেশের উপরে কি কি প্রভাব রাখতেছে? এক হচ্ছে গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে। কি কেটে? গাছপালা বা বন জঙ্গল কেটে বাড়িঘর তৈরি করতেছে। এটা কি পরিবেশের ক্ষতি করতেছে। অধিক ফসল ফলাইতে গিয়ে জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক ও কীটনাশক সার ব্যবহার করতেছে। এটার মাধ্যমে কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। তারপরে আসি, পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। এই যে কীটনাশক সারগুলো ব্যবহার করা হচ্ছে বা কলকারখানা থেকে ময়লাগুলো যে নদীর মধ্যে ফেলা হচ্ছে, পুকুরের মধ্যে ফেলা হচ্ছে, এর মাধ্যমে কি পরিবেশে আসলে ক্ষতি হচ্ছে, পরিবেশের যে দূষণ হচ্ছে এবং পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে। আর এই অতিরিক্ত জনসংখ্যার জন্য প্রতিদিনই অধিক পরিমাণে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে। এটার মাধ্যমে আমাদের পরিবেশ ও জলবায়ুর ক্ষতি হচ্ছে এবং আমাদের পানির যে স্তর এটা দিন দিন নিচে নামতেছে। আলটিমেটলি আমি যদি বলি এই অধিক জনসংখ্যার কারণে আসলে এই টোটাল সমস্যাগুলো হচ্ছে। এখন আমরা তো এতক্ষণ পড়লাম জনসংখ্যার সমস্যা এবং এই জনসংখ্যার সমস্যার কারণে পরিবার ও পরিবেশের উপরে কি কি প্রভাব রাখে বা সমাজের উপরে। তো প্রথম ধাপে আমরা পড়েছিলাম হচ্ছে পরিবারের উপরে কি কি প্রভাব রাখে। সেম এখানেও যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্ন আসতে পারে বড় প্রশ্নে এই পয়েন্টটা থেকে যে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব কি ব্যাখ্যা করো। কোন প্রশ্নে আসতে পারে? বড় প্রশ্নে। তোমাদের বৃত্তি পরীক্ষা থেকে এই জায়গা থেকে সরাসরি একটা বড় প্রশ্ন চলে আসতে পারে, সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাবটা কি ব্যাখ্যা করো। তখন তোমাকে কিন্তু এই যে পয়েন্টগুলা শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশে এই তিনটা পয়েন্টের মাধ্যমে এই বড় প্রশ্নটার উত্তর দিতে হবে। আবারও বলি, বড় প্রশ্ন যদি আসে তাহলে তুমি উপরের শিরোনামটা দেখতে পাচ্ছ যে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব কি। এই প্রশ্নটাই আসবে যে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব কি ব্যাখ্যা করো। তখন তোমাকে এই যে তিনটা পয়েন্ট শিক্ষা, স্বাস্থ্য আর হচ্ছে পরিবেশ, এই তিনটা পয়েন্টের আলোচনার মাধ্যমে তোমাকে উত্তরগুলো দিতে হবে। আবার যদি পরিবারের উপর আসে যে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব কি, তখন কিন্তু তোমাকে ওই তিনটা পয়েন্ট দিলে হবে না, তখন তোমাকে এই তিনটা পয়েন্ট দিতে হবে। অর্থাৎ খাদ্য, বস্ত্র আর হচ্ছে বাসস্থান। এই তিনটা সমস্যা হয় হচ্ছে পরিবারে। কোন তিনটা? খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই তিনটা সমস্যা হয় পরিবারে। তাই যদি প্রশ্ন আসে পরিবারের উপরে অধিক জনসংখ্যার প্রভাব কি, তখন তুমি খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটা দিয়ে উত্তর দিবা। আর যদি আসে সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব কি, তখন আমরা শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ এই তিনটা পয়েন্টের মাধ্যমে উত্তর দিব। আর এই তিনটা পয়েন্টের প্রত্যেকটা ব্যাখ্যা এখানে আমরা যে লাইনগুলো পড়েছি বা আমরা যেগুলো আলোচনা করতেছি এর মধ্যেই তুমি তোমার মতো করেও দিতে পারো। আর যদি চাও যে বইয়ের যে লাইনগুলো সেগুলো আমি হুবহু দিতে পারবো, হ্যাঁ তুমি এইভাবেও দিতে পারো, কোনো সমস্যা নাই। তবে চেষ্টা করবা নিজের মতো করে কিছু লেখার, এবং তাইলে তুমি একটু এক্সট্রাও লিখতে পারবে। এবং পরীক্ষকরাও কিন্তু যখন দেখে যে একটা স্টুডেন্ট নিজের মতো করে লেখার চেষ্টা করতেছে তাকে কিন্তু বেশি মার্কস দেয়। তো আমরা পড়লাম আমাদের অধিক জনসংখ্যা সমস্যা এবং এই সমস্যার কারণে পরিবেশ, সমাজ এবং পরিবারের কি কি ক্ষতি হচ্ছে বা পরিবারে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা আলোচনা করেছি, বা কি কি প্রভাব রয়েছে সেগুলোও দেখেছি। এখন আসি এই যে আমাদের সমস্যা, জনসংখ্যা সমস্যা, এটার সমাধান আসলে কি। এটার সমাধান হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা। এখন আমরা পড়ব হচ্ছে সমাধানের দিকে যাব। শুরুতে পড়েছি
আমরা জেনেছি হচ্ছে জনসংখ্যা সমস্যা, এবং এই জনসংখ্যা সমস্যার কারণে পরিবার সমাজের উপর কি কি ক্ষতিকর প্রভাব রাখতেছে সেগুলো আমরা আলোচনা করেছি। এখন এই যে সমস্যাটা, এটা সমস্যাটা তো আমাদের একটা সমাধান প্রয়োজন। তো দেখি আমরা কিভাবে এই অধিক জনসংখ্যার যে সমস্যা সেটা সমাধান করতে পারি। যদি এক কথায় বলি, এই অতিরিক্ত জনসংখ্যা সমস্যার একমাত্র সমাধান হচ্ছে জনসম্পদে রূপান্তর করা। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া জনসম্পদে কিভাবে রূপান্তর করব, বা জনসম্পদটা আসলে কি? জনসম্পদ আমরা নর্মালি যেরকম সম্পদ দেখি ওই ধরনের কোনো সম্পদ না। এই জনসম্পদ বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে তার কর্ম এবং দক্ষতায় পারদর্শী করে তোলে। অর্থাৎ কোনো মানুষ যেন বেকার না থাকে। প্রত্যেকটা মানুষকে তোমাকে কারিগরি প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে তার সাধ্য অনুযায়ী তাকে সেই অনুযায়ী পরিশ্রমের মাধ্যমে এবং তাকে প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ হোক, বৃত্তিমূলক প্রশিক্ষণ হোক, যে কোনো প্রশিক্ষণের মাধ্যমে তাকে দক্ষ করে তুলতে হবে। এবং এই দক্ষ জনশক্তিটাকে, অর্থাৎ আমাদের দেশের বেকার যে মানুষজন, এই কর্মহীন যে মানুষজন, এই ধরনের যেন কোনো মানুষজন না থাকে। এই মানুষজনগুলো আসলে সমাজের বোঝার মতো বসবাস করে। তারা যেমন নিজের জন্য ক্ষতিকর এবং পরিবারের জন্য তারা একটা বোঝা, সমাজ এবং আমাদের দেশের জন্য কিন্তু একটা বোঝা। তাহলে এই যে বেকার মানুষজনগুলা, এই ধরনের কোনো বেকার মানুষ যদি সমাজে না থাকে, জনসংখ্যা যত বেশি হোক, এই সবগুলা মানুষ যদি দক্ষ থাকে, তাদের জন্য যদি কর্মের ব্যবস্থা থাকে, এবং এই দক্ষ জনসম্পদগুলোকে, অর্থাৎ যারা এক্সপার্ট, তাদেরকে যদি আমরা দেশের বাহিরে পাঠাতে পারি, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আসবে। তোমরা হয়তো অনেকে খেয়াল করবা, যে পরিবারের কোনো ভাই বা কোনো যার বাবা মা কেউ একজন দেশের বাহিরে থাকে, হয়তো সে একটা গার্মেন্টসে জব করে বা যে কোনো সেক্টরে, সে যদি বাহিরে কাজ করে, মিডল ইস্ট হোক বা দেশের অন্য কোনো একটা দেশে, সেখান থেকে সে যে বাহির থেকে যে টাকাটা পাঠায়, এটার মাধ্যমে কিন্তু তাদের পরিবার সচ্ছলভাবে থাকতে পারে, বা তাদের পরিবারের আর্থিক যে সমস্যা এটা কিন্তু আর থাকে না। তো এইটার মাধ্যমে সে কি করতে, তার পরিবারের আর্থিক সমস্যার পূরণ করতেছে, পাশাপাশি সে কিন্তু আমাদের দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতেছে। এইভাবে যদি প্রত্যেকটা নাগরিককে আমরা কারিগরি প্রশিক্ষণ এবং আমাদের শিক্ষার মাধ্যমে তাকে আমাদের এটা আওতাভুক্ত করে দক্ষ করে তুলতে পারি, এবং দক্ষ করে তোলার পর দেশে এবং দেশের বাহিরে যদি কাজে লাগাইতে পারি, তাহলে এটি হচ্ছে আমাদের জনসম্পদ। এই জনসম্পদের মাধ্যমেই একমাত্র আমাদের এই জনসংখ্যা সমস্যাটা সমাধান করা সম্ভব। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কতটুকু হবে তার অন্যতম শর্ত হচ্ছে দক্ষ জনশক্তি। এই দক্ষ জনশক্তি হচ্ছে মূলত জনসম্পদ। অর্থাৎ মানুষজন যেন অদক্ষ না থাকে, তারা কারিগরি হোক, বৃত্তিমূলক হোক, যে কোনো পেশায় যেন তারা দক্ষ হয় এবং সেই অনুযায়ী যেন তারা কাজ পায়, এটা নিশ্চিত করতে হবে। তোমাদের ছোট প্রশ্নে এই লাইনটা আসতে পারে, এটা তোমরা হাইলাইট করে রাখো বা তোমরা খাতায় নোট করো যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কি? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কি? দক্ষ জনশক্তি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে ছোট প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন বা সত্য মিথ্যাতেও আসতে পারে যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কি? আমরা কি বলবো? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে দক্ষ জনশক্তি। আর এই দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। তার মানে হচ্ছে, ধরো একটা দেশের প্রচুর পরিমাণ সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ এবং মূলধন রয়েছে, যদি সেই দেশের দক্ষ জনসম্পদ না থাকে, তাহলে তাদের পক্ষে এই সম্পদ ও মূলধনের সুষ্ঠু ব্যবহার করা বা যে ধরনের উন্নয়ন করার কথা ছিল, সেই পরিমাণে উন্নয়ন বা এই যে সম্পদগুলা, সেগুলার যথাযথ ব্যবহার তারা করতে পারবে না। তাহলে আমাদের দেশের সম্পদ যদি কমও হয়, আমাদের মূলধন যদি কমও হয়, কিন্তু যদি আমরা এগুলা দক্ষ জনশক্তির মাধ্যমে যথাযথ ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনীতি উন্নত হবে। আমাদের মূলধন বা অর্থ কম থাকতে পারে, অর্থাৎ আমাদের দেশের মূলধন বা অর্থ অন্যান্য অনেক দেশের থেকে কম, আমরা কিন্তু অর্থের দিক থেকে অনেক দেশের চেয়ে পিছিয়ে রয়েছে, কিন্তু আমাদের দেশের যে বিশাল জনসংখ্যা রয়েছে, পাশাপাশি আমাদের দেশে কিন্তু প্রাকৃতিক সম্পদ অনেক দেশের চেয়ে বেশি রয়েছে। আমরা কিন্তু প্রাকৃতিক সম্পদে অনেক দিক দিয়ে শক্তিশালী, আমাদের প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে। তাহলে আমাদের অন্যতম দুটো সম্পদ কি? এক হচ্ছে আমাদের প্রকৃতির অনেক সম্পদ রয়েছে, এবং মানব সম্পদ, অর্থাৎ আমাদের যে অতিরিক্ত মানুষ, এটা কিন্তু একদিক দিয়ে আমাদের আশীর্বাদ। কখন আশীর্বাদ হবে? যখন এই মানব সম্পদগুলোকে বা আমাদের মানুষজন, যে পরিমাণে মানুষজন, তাদেরকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের এই মানব সম্পদটা প্রকৃতপক্ষে কাজে দিবে। আর আমাদের প্রকৃতির যে সম্পদ ও এই অতিরিক্ত যে মানুষজন, তাদেরকে যদি আমরা সম্পদে রূপান্তর করতে পারি, অর্থাৎ দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি, তখনই আমাদের উন্নয়নটা সম্ভব বা আমাদের যে জনসংখ্যা সমস্যা সেইটার সমাধান সম্ভব। এখন আমরা আসি, আমরা কিভাবে আমাদের এই বৃহৎ সম্পদকে কাজে লাগাইতে পারি। তাহলে আমাদের এই যে
অনেক মানুষজন বা আমাদের যে মানব সম্পদ রয়েছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, এটাকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। আমরা অলরেডি ছোটখাটো আলোচনা করেছি বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে কিভাবে কাজে লাগাইতে হবে। এখন চলো আমরা একদম বিস্তারিত দেখি যে কিভাবে এই মানব সম্পদ বা প্রাকৃতিক সম্পদকে যথাযথ কাজে লাগাবো। প্রথমত আমাদের মানব সম্পদকে যদি কাজে লাগাইতে হয় তাহলে কি করতে হবে? তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ রয়েছে। যখন আমাদের এই মানুষজনকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে, তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে, তখন তারা কি হবে? দক্ষ জনশক্তিতে রূপান্তর হবে। আর এই মানুষগুলোকে আমরা দেশের বাহিরে কাজের জন্য পাঠাবো। তারা কি করতে পারবে? আমাদের জন্য বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। আর বিদেশে কর্মরত আছে আমাদের দেশে অনেক নানা পেশার মানুষজন, তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকেও কি করবে? সমৃদ্ধ করছে বা সমৃদ্ধ করতেছে। তাহলে আমাদের কাজে লাগানোর অন্যতম একটা শর্ত হচ্ছে দক্ষ জনসম্পদ রপ্তানি করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে? আমাদের যে জনসংখ্যা রয়েছে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে, তারপরে তাদেরকে দেশের বাহিরে পাঠাতে হবে বা দক্ষ জনসম্পদকে রপ্তানি করতে হবে। দ্বিতীয়ত আমরা কি করতে পারি? আমাদের যে শিক্ষার মান, এটা কিন্তু এখনো উন্নত না, বা আমাদের যে ধরনের প্রয়োজন বর্তমানের চাহিদা সাপেক্ষে সেই ধরনের উন্নত কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা না। আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষার যে মান, সেই মানটা কি করতে হবে? উন্নত করতে হবে। এটা একটা অন্যতম শর্ত। যদি এই শিক্ষার মানটা উন্নত করতে পারি তাহলে আমাদের যে মানব সম্পদ রয়েছে বা আমাদের দেশের যে মানুষজন ও শিক্ষার্থীরা রয়েছে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তর হবে। এই প্রতি বছর কিন্তু তোমরা খেয়াল করবা যে লক্ষ লক্ষ মানুষজন বেকার হয়। এই বেকার হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা উন্নত না, বা আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই। তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা যদি যুগোপযোগী করতে পারি, প্রত্যেকটা মানুষ শিক্ষা অর্জনের পর যেন তার কর্মের ব্যবস্থাটা যদি দেশের সরকার নিশ্চিত করতে পারে, তাহলে কিন্তু এই দেশের অতিরিক্ত যে জনসংখ্যা সমস্যা সেটার সমাধান হবে। তাহলে দ্বিতীয়ত কি? আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে। এই শিক্ষার মানটা উন্নত করলে কি হবে? আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারবে। সরকারি ও সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদেরকে কি করতে হবে? দক্ষ শ্রম শক্তিতে রূপান্তর করতে হবে বা করতে পারবো আমরা। কিসের মাধ্যমে? সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে অনেক শ্রমিকদেরকে বা শিক্ষার মান উন্নত হলে শিক্ষার্থীদেরকেও কি করা যাবে? দক্ষ শ্রম শক্তিতে রূপান্তর করা যাবে। তৃতীয়ত যদি দেখি কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা, কি করতে হবে? কারিগরি প্রশিক্ষণ। বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি, তোমরা দেখবা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন মানুষজনকে, যারা বেকার অবস্থা রয়েছে, তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে, যাতে তারা নতুন কোন শিল্পের বিকাশে সহায়তা করতে পারে বা তারা নিজেরা দক্ষ হয়ে উঠতে পারে। তাহলে এখানে আমরা তিনটা শর্তের কথা বলছি যেগুলোর মাধ্যমে জনসম্পদ রূপান্তর করা যায়, বা আমাদের যে মানব সম্পদ সেই মানব সম্পদকে আমরা জনসম্পদ বা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারবো। তিনটা শর্ত কি? এক হচ্ছে আমাদের যে দক্ষ জনসম্পদ বা জনশক্তি তাদেরকে দেশের বাহিরে রপ্তানি করতে হবে। দ্বিতীয়ত আমাদের শিক্ষার যে মান সেটা উন্নত করতে হবে। তৃতীয়ত কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই তিনটা কাজ করলে আমাদের যে মানব সম্পদ সেটাকে কাজে লাগানো সম্ভব। এখন আসো জনসংখ্যা সমস্যার যে আলটিমেট সমাধান সেগুলো দেখি। এর আগের স্লাইডে কিন্তু আমরা আলোচনা করেছি মূলত জনসংখ্যা সমস্যার সমাধান নয়, বরং আমাদের দেশের যে সম্পদ বা মানব সম্পদ, এই মানব সম্পদটাকে কিভাবে কাজে লাগাতে পারি সেইটা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব জনসংখ্যা সমস্যার এক্সাক্ট সমাধানটা আসলে কি, কিভাবে জনসংখ্যা সমস্যার সমাধান করা সম্ভব। প্রথমত জনসংখ্যা সমস্যার সমাধানের জন্য খাদ্যের উৎপাদন বাড়াইতে হবে। কি করতে হবে? খাদ্যের উৎপাদন বাড়াইতে হবে। দ্বিতীয়ত গৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে। কি বাড়াতে হবে? বিনিয়োগ। কোথায়? গৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগটা বাড়াতে হবে। 3 নম্বরে আসি, পরিবেশ দূষণ রোধ করতে হবে যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায়। চতুর্থত পুষ্টি নিশ্চিত করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে পরিমাণে পুষ্টি প্রয়োজন সেই পুষ্টি বা খাদ্যটা তার জন্য নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি সহায়তা বাড়াতে হবে, এতে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে
স্বাস্থ্যসেবার মানটা যদি আমরা নিশ্চিত করতে পারি বা প্রত্যেকটা মানুষের জন্য যদি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, তাহলে সেই মানুষটা কর্মক্ষম হবে, অর্থাৎ তাদের কাজের ক্ষমতাটা বৃদ্ধি পাবে। শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে, শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে। লাস্ট, আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য? এটা তোমাদের বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বড় প্রশ্নে এই ধরনের প্রশ্নই বেশি আসবে তোমাদের বৃত্তি পরীক্ষাতে। কিভাবে আসবে প্রশ্নটা যদি আসে, তোমাকে বলবে জনসংখ্যা সমস্যার সমাধানের জন্য আমাদের সম্মিলিত কি কি কৌশল অবলম্বন করা প্রয়োজন, বা আমরা কি কি পদক্ষেপের মাধ্যমে জনসংখ্যা সমস্যাটার সমাধান করতে পারি, সকলে মিলে সেই পদক্ষেপগুলো তুলে ধরো বা সেই পদক্ষেপগুলো আলোচনা করো। যদি এই ধরনের প্রশ্ন আসে যে জনসংখ্যা সমস্যার সমাধানে আমাদের কি কি সম্মিলিত উদ্যোগ নিতে হবে বা কি কি সম্মিলিত কাজ করতে হবে, এই প্রশ্নটা আসলে তোমার উত্তর হবে এইখানে যে 3 আর 4 7টা পয়েন্ট দেওয়া আছে। এই 7টা পয়েন্ট তুমি যদি মুখস্থ করো, কয়েকটা পয়েন্ট মনে থাকবে। আর এই 7টা পয়েন্ট তুমি যদি কয়েকবার পড়ো, তোমার একদম মুখস্থ না হইলো তুমি এই 7টা পয়েন্টের যে থিমটা সেটা যদি বুঝতে পারো যে 7টা পয়েন্ট আসলে কি বলা হচ্ছে, এই 7টা পয়েন্ট তোমাকে এই উত্তরটা দিবে সুন্দরভাবে। তুমি যদি এই 7টা পয়েন্টের ব্যাখ্যাগুলা পড়ো এবং এই 7টা পয়েন্টের যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে সেই বিষয়টা আগে বুঝো যে আসলে কিভাবে সমস্যার সমাধান করতে হবে। এখানে অনেকগুলো হয়তো অলরেডি তুমিও নিজের মাথাতে, অর্থাৎ আলোচনা শোনার পর সমস্যার সমাধানের জন্য এগুলো তোমার ভাবনাতেও চলে আসতে পারে। তাহলে তোমাকে এই 7টা পয়েন্ট কয়েকবার পড়তে হবে। পড়ার পর যদি হুবহু মনে নাও থাকে, পরীক্ষাতে আসলে তুমি এই 7টা যে পয়েন্টের যে আলোচনা সেটা তুমি তোমার মতো করে তুলে দিবা। যদি কোথায় আসে? বড় প্রশ্নে আসে। বড় প্রশ্নে আসলে এই প্রশ্নটার উত্তর হবে এই 7টা পয়েন্ট। এই 7টা পয়েন্টের মধ্যে তোমার যে কয়েকটা পয়েন্ট মুখস্থ রাখা সম্ভব মুখস্থ করো, বাকিগুলো জাস্ট কয়েকবার পড়ে রাখো। যদি পরীক্ষাতে বড় প্রশ্নে আসে যেন তুমি সেই বিষয়টা অন্তত কিছু একটা বলতে পারো। আর এর আগের যে প্রশ্নটা, এটাও কিন্তু তোমাদের বড় প্রশ্নে আসতে পারে। কিভাবে আসতে পারে? এখানে আসবে যে আমাদের মানব সম্পদকে কিভাবে কাজে লাগাইতে পারি, বা আমাদের মানব সম্পদকে কাজে লাগানোর কি কি শর্ত রয়েছে সেগুলো আলোচনা করো। যদি প্রশ্ন আসে মানব সম্পদকে কিভাবে কাজে লাগাইতে হবে, তাহলে তোমরা এই 3টা পয়েন্টের মাধ্যমে উত্তর দিবা। প্রথমত, তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানি করতে হবে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে। তৃতীয়ত, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে কারিগরি যে শিক্ষা ব্যবস্থা সেটা নিশ্চিত করা। এই 3টা পয়েন্টের মাধ্যমে উত্তর দিবা। কোন প্রশ্নটা আসলে? যদি আসে আমাদের জনসংখ্যায় কিভাবে জনসম্পদে রূপান্তর করব, অথবা যদি আসে আমাদের মানব সম্পদকে কিভাবে কাজে লাগাবো, এই 2টা প্রশ্ন যদি আসে তাহলে তোমার উত্তর হবে এই 3টা পয়েন্টের মাধ্যমে। তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানি, আমাদের শিক্ষার মান উন্নত করা, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই 3টা হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর। কোন প্রশ্নের উত্তর? যদি আসে কিভাবে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করব, অথবা আমাদের মানব সম্পদকে কিভাবে কাজে লাগাবো। যদি এই 2টা প্রশ্ন আসে তাহলে উত্তর হবে এই 3টা পয়েন্টে, ঠিক আছে? আর যদি আসে যে জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য সম্মিলিতভাবে আমরা কি কি করতে পারি, কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি, তখন তুমি এই 7টা পয়েন্টের মাধ্যমে উত্তর দিবা। এই ছিল মোটামুটি এই অধ্যায়ের আলোচনা। এখন আমাদের আলোচনা শেষে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। তোমাদের বৃত্তি পরীক্ষাতে কিন্তু এই ধরনেরই কিছু বহু নির্বাচনী প্রশ্ন আসবে। তো চলো দেখি। এখানে 4টা অপশন দেওয়া থাকবে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটা তোমাকে লিখতে হবে। তোমার কাজ হচ্ছে এই 4টা, এখানে যে অপশনগুলো দেওয়া আছে 4 ধরনের প্রশ্ন, সেগুলোর মধ্যে কোনটা আসলে সঠিক বা কোনটা শুদ্ধ সেটা তুমি খুঁজে বের করবা। আমি উত্তরগুলো বলে দিব, তার আগে তুমি নিজে একটু চেষ্টা করো, তারপরে আমি বলতেছি। প্রথম প্রশ্ন, জমির মিয়ার 5 সন্তান, তিনি অনেক সময় সন্তানদের প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারেন, এর কারণ কি? এখানে 4টা অপশন দেওয়া আছে। এক হচ্ছে পরিবারের বাজেট কম, 2 পরিবারের আয় বেশি, 3 পরিবারের লোক সংখ্যা কম, 4 পরিবারের লোক সংখ্যা বেশি। এটার উত্তরটা কি তুমি নিজে নিজে আগে মনে ঠিক করো, তারপরে আমি উত্তরটা বলতেছি। 2 রহিম একজন শ্রমিক, তাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য কোনটি প্রয়োজন? কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, বহুমুখী শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা কর্মসূচি। এই যে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্নের প্রথমটার উত্তর তোমরা হয়তো বুঝতে পারছো খুব সহজে, যেটা হচ্ছে পরিবারের লোক সংখ্যা বেশি থাকার কারণে তিনি সবারকে প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারেন না, অর্থাৎ তার পরিবারের জনসংখ্যা বেশি, অর্থাৎ অধিক জনসংখ্যার যে সমস্যা সেটার কারণে সে তার পরিবারের সকলের জন্য প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারেন না। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে ঘ। 2 নাম্বারটা, এটা হচ্ছে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরের জন্য কোনটি প্রয়োজন? এখানে 4টা অপশনের মধ্যে ধরো কারিগরি শিক্ষা, এইটাও কিন্তু উত্তর হয়। তারপরে বৃত্তিমূলক শিক্ষা কর্মসূচি, এই 4টাই
এই তিনটারই উত্তর কিন্তু যায়। তিনটার মধ্যে তুমি যদি দেখো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা কর্মসূচি। আবার যদি এই অপশনটা না থাকে পরীক্ষাতে, তাহলে কিন্তু তুমি চাইলে কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা, এই দুইটার অপশনের মধ্যে এই দুইটার উত্তরও কিন্তু হয়। অর্থাৎ এখানে প্রায় তিনটা উত্তরই ঠিক। তিনটার মধ্যে তোমার এখানে যদি বেস্ট অপশন খোঁজো তাহলে হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা কর্মসূচি। আর যদি এই অপশন না থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা, এই দুইটা থেকেও একটা উত্তর দিতে পারো। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কি ঘটছে? দ্রুত জনসংখ্যার ফলে কি শিক্ষার হার কমছে, বেকারত্ব সমস্যা কমছে, মানুষের গড় আয়ু কমছে, নাকি আবাদি জমির পরিমাণ কমছে? এটার উত্তরটা তোমরা নিজের আগে চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। 4, জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশের গৃহহীন লোক সংখ্যা কত? এটা কিন্তু আমি তোমাদেরকে বেশ কয়েকবার বলেছি যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বৃত্তি পরীক্ষাতে এই প্রশ্ন সরাসরি চলে আসতে পারে। এটা তোমরা 3 স্টার দিয়ে রাখো, তোমাদের বৃত্তি পরীক্ষাতে এটা সরাসরি চলে আসতে পারে। জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশের গৃহহীন লোক সংখ্যা হচ্ছে 10 লাখ। বাংলাদেশের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কি ঘটেছে? এখানে আবাদি জমির পরিমাণ কমছে। আমরা কিন্তু মূল আলোচনাতে বলে আসছিলাম যে আমাদের দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে মূলত আবাদি জমির পরিমাণটা কমে আসতেছে বা কৃষি জমির পরিমাণটা কমতেছে। 2 নং প্রশ্ন, এখানে বলা হচ্ছে শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো। তোমাকে এখানে 5টা বাক্য দেওয়া আছে, 5টা বাক্যের মধ্যে কোনটা শুদ্ধ এটার পাশে শুদ্ধ লিখবা, কোনটা অশুদ্ধ এটা অশুদ্ধ লিখবা। তো দেখি এখানে 5টা বাক্যের মধ্যে কয়টা শুদ্ধ আর কয়টা অশুদ্ধ। প্রথম প্রশ্ন, জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশের প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। এটা কিন্তু আমরা মাত্রই পড়ে আসলাম, তার মানে এটা কি শুদ্ধ। আমি রাইট চিহ্ন দিলাম, যেটা হচ্ছে শুদ্ধ। তারপরে খ, বাংলাদেশের মোট জনসংখ্যা 27.70 মানুষ এখনো অক্ষর জ্ঞানহীন। এটাও কিন্তু আমরা মাত্র আলোচনা করে আসছি, অর্থাৎ 2-1টা স্লাইড আগে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে কি পরিমাণে জনসংখ্যা এখনো অক্ষর জ্ঞানহীন। এই 27.70টা কিন্তু ঠিক আছে, তার মানে এটাও কি শুদ্ধ। 3 নম্বরে মোট জনসংখ্যার 72.70, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে ঘতে আসো, অধিক ফসল ফলাতে প্রচুর রাসায়নিক সার ব্যবহার হচ্ছে। এটাও কিন্তু শুদ্ধ। আমাদের দেশে অতিরিক্ত ফসল ফলানোর জন্য বা ফসলের হারটা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সার কিন্তু ব্যবহার করা হচ্ছে। লাস্ট আসো 5 নাম্বার, স্বাস্থ্যহীনতা উপার্জন বৃদ্ধিতে সাহায্য করে। এটা আসলে ভুল, কারণ স্বাস্থ্যহীনতা উপার্জন বৃদ্ধিতে সাহায্য করে না, বরং উপার্জন হ্রাস করে দেয়। অর্থাৎ একটা মানুষ যদি স্বাস্থ্যহীনতায় ভুগে তাহলে সে উপার্জন করতে পারে না। তাহলে এটা হচ্ছে কি ভুল উত্তর, মানে অশুদ্ধ। তাহলে এখানে অশুদ্ধ হচ্ছে প্রথমটা, এটা শুদ্ধ। এখানে কিছুটা ভুল দেওয়া আছে। প্রথমটা হচ্ছে কি শুদ্ধ, তারপরে খ নাম্বার এটাও শুদ্ধ, ঘ নাম্বার অশুদ্ধ, ঘ নাম্বারটা অশুদ্ধ, ঠিক আছে। তারপরে 4 নাম্বার এটা শুদ্ধ, আর লাস্টেরটা হচ্ছে অশুদ্ধ। তার মানে এই দুইটাতে একটু গরমিল ছিল, স্লাইড তৈরির সময় তো ভুল করছে, কিন্তু প্রথমটা আমরা জানি যে শুদ্ধ, এই জন্য এটা হচ্ছে কি শুদ্ধ, আর লাস্টেরটা কি অশুদ্ধ। এখানে কিছুটা হয়তো ভুল করেছে স্লাইড মেকাররা, এটা বিষয় না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে শুদ্ধ আর লাস্টেরটা হচ্ছে অশুদ্ধ। এখন আসি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। চলো দেখি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলা আমরা দেওয়ার চেষ্টা করি। তুমি যদি নিজে পারো তাহলে নিজে উত্তরটা আগে নিজে নিজে দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি উত্তরগুলো সবগুলাই বলে দিব। ক, ছিন্নমূল শিশুরা মানবতর জীবনযাপন করে কেন? আমরা কিন্তু একটা ছবিও দেখেছিলাম স্লাইডের মধ্যে যে মানবতর জীবনযাপন কিভাবে করতেছে মানুষজন তাদের বাসস্থান না থাকার কারণে। তাহলে এটার উত্তর হচ্ছে, যেহেতু ছোট প্রশ্ন আমাদেরকে 1 লাইন বা 2 লাইনে উত্তর দিতে হবে। ছিন্নমূল শিশুরা মানবতর জীবনযাপন করেছে মূলত বাসস্থানের অভাবে। কিসের অভাবে? বাসস্থানের অভাবে। খ নাম্বার, গৃহহীন মানুষ শহরে চলে আসে কেন? এটাও কিন্তু আমরা স্লাইডের মধ্যে পড়েছিলাম, এবং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এটাকেও তোমরা 3 স্টার দিতে পারো, এটা বহু নির্বাচনী অথবা শূন্যস্থানে চলে আসতে পারে। যে গৃহহীন মানুষ শহরে চলে আসে কেন? এটা হচ্ছে নিরাপত্তা আর কাজের খুঁজে। কিসের খুঁজে? নিরাপত্তা আর কাজের খুঁজে। 3 নাম্বার, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে আমরা কিভাবে সর্বোত্তম ব্যবহার করতে পারি? আমাদের যে বিশাল জনগোষ্ঠী বা মানব সম্পদ, সেটার জন্য আমরা কি করতে পারি? তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে এটার সর্বোত্তম ব্যবহারটা করতে পারি। গ, জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশের কত লক্ষ মানুষ গৃহহীন?
এটা একটু আগে পড়ে আসলাম, এটা হচ্ছে 10 লক্ষ গৃহহীন। তার মানে কি এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা বহু নির্বাচনী, শূন্যস্থান, ছোট প্রশ্ন যে কোনো জায়গাতেই চলে আসতে পারে। অধিক জনসংখ্যা কিসের উপর চাপ সৃষ্টি করে? আমরা বইয়ে তোমরা যদি বইও দেখো বা স্লাইডেও আমরা আলোচনাটা যেখানে পড়ছিলাম সেখানে তোমরা হয়তো খেয়াল করবা, আমি বারবার বলেছিলাম যে এই অধিক জনসংখ্যা বিভিন্ন ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি করে বা চাপ সৃষ্টি করে। তবে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশ এবং সমাজের উপর কি কি চাপ সৃষ্টি করে বা প্রভাব রাখে, এই জন্য এটার উত্তর হচ্ছে তোমাদের বইয়ের আলোকে পরিবেশ ও সমাজ। তাহলে কিসের উপর চাপ সৃষ্টি করে? পরিবেশ ও সমাজের উপর চাপ সৃষ্টি করে। তারপরে 6, 3টি মৌলিক চাহিদার নাম লিখো। আমরা কিন্তু পড়ে আসছি মৌলিক চাহিদা হচ্ছে আমাদের অতীব প্রয়োজনীয় যে চাহিদাগুলো সেগুলোকে বলা হয় মৌলিক চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে 3টা দিয়ে দিবা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এছাড়া চাইলে তোমরা শিক্ষা, স্বাস্থ্য এগুলো দিতে পারো। 6, শিক্ষা গ্রহণ কি ধরনের অধিকার? শিক্ষা গ্রহণ হচ্ছে মৌলিক অধিকার। লাস্ট প্রশ্ন, দেশের অর্থনৈতিক উন্নয়নে 3টি শর্ত লিখো। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য 3টা শর্ত হতে পারে: দক্ষ জনসম্পদকে জনসম্পদে রূপান্তর করা বা দেশের বাইরে পাচার করা, পাচার না আসলে দেশের বাইরে রপ্তানি করা, শিক্ষার মান উন্নয়ন করা, কি করা? শিক্ষার মান উন্নয়ন করা, আর হচ্ছে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা। এই 3টার মাধ্যমে আমরা বা এই 3টা শর্ত হচ্ছে মূলত দেশের অর্থনৈতিক উন্নয়নের শর্ত হিসেবে আমরা বলতে পারি। যদি পরীক্ষাতে আসে দেশের অর্থনৈতিক উন্নয়নের 3টি শর্ত লিখো, তাহলে লিখে দিবে হবে দক্ষ জনসম্পদ, শিক্ষার মান উন্নয়ন ও কারিগরি শিক্ষা। তারপরে আসি বড় প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে কিছুটা ব্যাখ্যা আকারে দিতে হবে, অর্থাৎ 5-6 লাইন বা হাফ পেজ, যদি আরো বেশি পারো 1 পেজও তোমরা এটার উত্তর দিতে পারো। তো চলো দেখি এই বড় প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দেব। প্রথম হচ্ছে, জনসংখ্যা সমস্যা কি? জনসংখ্যা সমস্যা আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয়, এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে আসছি। জনসংখ্যা সমস্যা হচ্ছে, যদি তোমাদেরকে বোঝানোর জন্য সহজভাবে বলি, মূলত হচ্ছে দেশের আয়তন ও সম্পদের তুলনায় সংখ্যা যখন বেশি হবে, অর্থাৎ দেশের আয়তন ও সম্পদের তুলনায়, কিসের তুলনায়? দেশের আয়তন বা আমাদের দেশের যে জমি রয়েছে, দেশের আয়তন ও সম্পদের তুলনায় যখন জনসংখ্যার পরিমাণটা অনেক বেশি হয়, তখন সেটা হচ্ছে জনসংখ্যা সমস্যা। সকল দেশের জনসংখ্যা কিন্তু তাদের জন্য সমস্যা না, অনেক দেশের কম জনসংখ্যাও কিন্তু তাদের জন্য সমস্যা। সেই দেশগুলোতে তাদের আয়তন ও সম্পদের তুলনায় মানুষজন অনেক কম, তাদের এই সম্পদ ভোগ করার জন্য বা এগুলার যথাযথ ব্যবহার করার জন্য মানুষজনই নাই। আর আমাদের দেশে কি অনেক বেশি হয়ে গেছে। এই জন্য যখন একটা দেশের জনসংখ্যা তার আয়তন ও সম্পদের তুলনায় বেশি হয়ে যায়, তখন সেটা জনসংখ্যা সমস্যা। আবার কম হইলেও কিন্তু সেটাও জনসংখ্যা সমস্যা হইতে পারে। তো প্রথম প্রশ্ন, জনসংখ্যা সমস্যা কি? এটার উত্তর দিবা, দেশের আয়তন ও সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে সেটা হচ্ছে জনসংখ্যা সমস্যা। এই সমস্যাটা সমাধানের প্রয়োজন কেন? এখানে কিন্তু বড় প্রশ্নের মধ্যে 3-4টা প্রশ্ন একসাথে থাকতে পারে, 3-4টারই তোমাকে সিরিয়ালি উত্তর দিতে হবে। এই সমস্যার সমাধান প্রয়োজন কারণ জীবনযাত্রার মান উন্নয়ন ও খাদ্য বাসস্থানের অভাব দূর করার জন্য এই সমস্যার সমাধানের প্রয়োজন। তাহলে যদি পরীক্ষাতে আসে জনসংখ্যা সমস্যার সমাধানের প্রয়োজন কেন, তোমরা কি বলবা? যে জীবনযাত্রার মান উন্নয়ন, খাদ্য ও বাসস্থানের অভাব দূর করতে এই জনসংখ্যা সমস্যা সমাধানের প্রয়োজন। লাস্ট প্রশ্ন এই ক নাম্বারের, যে এই সমস্যা থেকে উত্তরণের কয়েকটি উপায় লেখো। কি কি উপায়ে এই জনসংখ্যা সমস্যাটা দূর করা যায়? আমরা কিন্তু সম্মিলিত উপায়ে জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকটা পয়েন্ট পরে আসছি, যেখানে দেখো লাস্ট যে পয়েন্ট বললাম সেগুলো তোমাদেরকে সরাসরি দেখাই। এই যে এই কয়েকটা পয়েন্টের মাধ্যমে তুমি চাইলে এই সমস্যাটার সমাধান দিতে পারো। এখান থেকে 2-3টা পয়েন্ট লিখতে পারো। আর এর বাইরেও তুমি যদি দিতে চাও, তাহলে আমি যে পয়েন্টগুলোর কথা বলতেছি, চাইলে এই পয়েন্টগুলোর মাধ্যমে উত্তর দিতে পারো। যেমন পরিবার পরিকল্পনা কর্মসূচির জোরদারকরণ, নারী শিক্ষার প্রসার, কারিগরি শিক্ষার ব্যবস্থা করা, খাদ্যের উৎপাদন বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। অর্থাৎ অনেকগুলো পয়েন্টের মাধ্যমে বা অনেকগুলো উপায় আসলে আছে, এর মধ্যে তুমি যে কোনো 3-4টা উপায় এখানে তুলে ধরতে পারো। এখানে আমরা বইয়েও কয়েকটা পয়েন্টের বা উপায়ের কথা বলে আসছি, সেই উপায়গুলো এখানে নিয়ে আসতে পারো, বা আমরা যেগুলো আলোচনা করেছি বা তুমি তোমার নিজের মতো করো, এইগুলোর মধ্যে যে কোনো 2-3টা বা 4টা দিতে পারো। তারপরে খ নাম্বার, মৌলিক চাহিদা কি? মৌলিক চাহিদা পূরণ হওয়া প্রয়োজন কেন? 4টি মৌলিক চাহিদার নাম লিখো। এটার উত্তর, প্রথমে মৌলিক চাহিদা কি আমি অলরেডি একবার আলোচনা করেছি বা 2বার আলোচনা করেছি, আবারও বলি। মৌলিক চাহিদা হচ্ছে মানুষের বেঁচে থাকা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অতীব প্রয়োজনীয় যে চাহিদা, সেটাকে বলা হয় মৌলিক চাহিদা। আবারও বলছি, মৌলিক চাহিদা হচ্ছে কি? মৌলিক চাহিদা হচ্ছে এরকম একটা চাহিদা বা মানুষের বেঁচে থাকা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য
অতি প্রয়োজনীয় যে চাহিদা সেটাই হচ্ছে মৌলিক চাহিদা। দ্বিতীয় প্রশ্ন, মৌলিক চাহিদা পূরণ হওয়া প্রয়োজন কেন? মৌলিক চাহিদা পূরণ হওয়া প্রয়োজন কারণ হচ্ছে সুস্থ ও সুন্দরভাবে বাঁচার জন্য মৌলিক চাহিদা পূরণ হওয়া প্রয়োজন। তারপরে বলা হচ্ছে 4টি মৌলিক চাহিদার নাম লেখো। 4টি মৌলিক চাহিদা তুমি বলতে পারো শিক্ষা, স্বাস্থ্য বা খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 3টা 4টা দিতে পারো। লাস্ট প্রশ্ন, ঢাকা শহরের অনেক মানুষ এখনো গৃহহীন। বাংলাদেশের এই ধরনের মানুষের সংখ্যা সম্পর্কে জাতিসংঘ কি তথ্য দিয়েছে? শহরের ছিন্নমূল মানুষ গৃহ ও কাজের অভাবে কেমন জীবনযাপন করছে? এই ধরনের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের 4টি উপায় লেখো। তো আমরা জানি যে জাতিসংঘের তথ্যটা হচ্ছে এখনো 10 লক্ষ মানুষ গৃহহীন। কয় লক্ষ? 10 লক্ষ। তাহলে প্রথম উত্তরটা হচ্ছে জাতিসংঘের তথ্য মতে 10 লক্ষ মানুষ গৃহহীন। তারপরে 2 নম্বর প্রশ্নটা ছিল শহরের ছিন্নমূল মানুষ গৃহ কাজের অভাবে কেমন জীবনযাপন করছে? এটার উত্তর হচ্ছে তারা মানবেতর জীবনযাপন করছে। কিরকম? মানবেতর মানে হচ্ছে খুবই খারাপভাবে জীবনযাপন করতেছে। তারপরে কিভাবে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর আমরা করব? এটা হচ্ছে দক্ষ জনসম্পদ রপ্তানি করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং কারিগরি শিক্ষার জোরদার করতে হবে। এই 3টা শর্তের মাধ্যমে বা এই 3টা উপায়ের মাধ্যমে আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি। তাহলে এই ছিল মোটামুটি এই অধ্যায়ের আলোচনা। তোমাদের বৃত্তি পরীক্ষাতে এখান থেকে যদি বড় প্রশ্ন আসে, ছোট প্রশ্ন আসে, আমরা যেগুলো আলোচনা করেছি এর মধ্যেই আসবে। তুমি যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনো তাহলে এই অধ্যায় থেকে যে কোনোভাবে প্রশ্ন আসুক, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান, এর মধ্যে যে কোনোভাবেই প্রশ্ন আসুক না কেন, তুমি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলে একদম হুবহু তুমি কমন পাবা। এবং আমি যে আলোচনাগুলো করেছি বা আমি যেভাবে তোমাদের উত্তরগুলো দেওয়ার কথা বলেছি সেইভাবে তুমি যদি দাও তাহলে তুমি আশা করি ভালো একটা মার্কস পাবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। পরবর্তী অন্য কোনো অধ্যায়ের ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।